তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা অলরেডি তোমাদের 17টা ক্লাস কিন্তু দিয়ে দিয়েছি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এই ধরনের কিন্তু সম্পূর্ণটা কভার করা হচ্ছে। তোমরা যারা যারা অবশ্যই ফলো করছো অবশ্যই ফলো করতে থাকো, কারণ এখান থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো ফলো করলে তোমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন কিন্তু জিকে সেকশানে করতে পারবে। যে এনটিপিসি যে তোমাদের এক্সামটা হবে, সম্ভবত তোমাদের এপ্রিলের 2025 এক্সামটা হবে। তো আশা করছি ভালো ওখানে কিন্তু তোমরা আউটপুট পাবে। ঠিক আছে, তো সিরিজটা ফলো করতে থাকো। 17টা ক্লাস হয়ে গেছে, আজকে আমরা 18 নম্বর শিফট নিয়ে আলোচনা করব। তো চলে যাই আমরা 18 নম্বর শিফটে। আর যদি তোমরা সম্পূর্ণ পিডিএফটা বাই করতে চাও, তোমাদের বলে রাখি ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। 99 পে করে কিন্তু সম্পূর্ণ পিডিএফটা তোমরা বাই করতে পারবে। এখানে 133টা শিফট আছে, 5000 প্লাস জিকে কোশ্চেন আছে, এবং এখানে কিন্তু তোমাদের 5000 প্লাস জিকে কোশ্চেন আছে, আর সবই কিন্তু তোমাদের অনলাইনে ফরম্যাট এবং বেঙ্গলি ভার্সনে দেওয়া আছে। ঠিক আছে, আর এখানে কিন্তু টোটাল 300 প্লাস কিন্তু পেজ সংখ্যা হবে। হ্যাঁ, এটা দুটো পার্টে দেওয়া আছে, 300 প্লাস পেজ সংখ্যা এখানে হয়ে যাবে। তো তোমরা সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু সম্পূর্ণ পিডিএফটা বাই করতে পারবে। তো চলো আমরা 18 নম্বর শিফটের প্রথম কোশ্চেন নিয়ে আলোচনা করব। ফার্স্ট আমাদের প্রশ্ন আছে এটা, আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা আছে কি আছে, প্রধানমন্ত্রী জনধন যোজনা পিএম জেডিওয়াই এটা চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো এটা তিনি কত সালে চালু করছেন? এটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে কিন্তু আগস্টের দিকে 2014 সালে কিন্তু প্রধানমন্ত্রী এই জনধন যে অ্যাকাউন্ট তোমরা সকলে জানো, জনধন যোজনা, তার মধ্যে বিভিন্ন অ্যাকাউন্ট খোলা হয়েছিল। তো তিনি কিন্তু 2014 সালে এই যে লঞ্চ করেছিলেন এই প্রজেক্টটি। পরবর্তী আমরা দেখব গাছপালা 5টি দলে বিভক্ত হয়ে যায় এবং এদের একটি একক নয়, যেটা হলো আমাদের প্রোটোকর্ডাটা, যেটা কিন্তু এর মধ্যে একটা পড়ছে না। নেক্সট আমরা দেখব বিশ্বের সবচেয়ে দীর্ঘ লিখিত সংবিধান কোন দেশের? বিশ্বের দীর্ঘ সবথেকে লিখিত সংবিধান, যেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সংবিধান, ভারতের সংবিধান। এর সাথে তোমাদের সকলকে জানিয়ে রাখি, ভারতের সংবিধান কিন্তু বিশ্বের সবথেকে দীর্ঘতম সংবিধান, যেটা আবার লিখিত সংবিধান, এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন তো সবথেকে বড়। এবং এরকমভাবে তোমাদের লিখিত সংবিধান যেগুলো আছে, সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আছে, সুইজারল্যান্ড আছে, এদের কিন্তু লিখিত সংবিধান। কিন্তু ব্রিটেনের সংবিধান, নিউজিল্যান্ডের সংবিধান, স্পেনের সংবিধান, সৌদি আরবের সংবিধান, এই ধরনের বিভিন্ন দেশের কয়েকটা দেশের সংবিধান আছে যাদের কিন্তু সংবিধান অলিখিত সংবিধান। আর ভারতের সংবিধান বিভিন্ন জায়গা, বিভিন্ন পার্টগুলো বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে, তোমরা সকলে সেটা জানো। আর ভারতের সংবিধান যে তৈরি হচ্ছে, এটা কতদিন টাইম লেগেছিল? এটা কিন্তু তোমাদের 2 বছর 11 মাস এবং 18 দিন কিন্তু টোটাল টাইম লেগেছিল। ঠিক আছে, এখান থেকে তোমাদের যেগুলো একটু দেখার পয়েন্ট, সেটা হচ্ছে ভারতের সংবিধানে কী কী রয়েছে বর্তমানে। ভারতের সংবিধানে আগে কত কী ছিল? 395টি ধারা ছিল আগে, যেটা 22টা পার্টে বিভক্ত ছিল, এবং এর সাথে কিন্তু 8টি কিন্তু শিডিউল ছিল, আর প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বেল ছিল মাত্র একটা। আর প্রিয়াম্বেল কিন্তু তোমাদের একবারই কিন্তু এটা তোমাদের অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, যেটা কিন্তু তোমাদের 1976-এর 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এই সোশ্যালিস্ট, সেকুলার, এই সমস্ত কয়েকটা শব্দ কিন্তু এখানে যুক্ত করা হয়েছিল। তো এটা কিন্তু তোমাদের প্রিয়াম্বেল কিন্তু এখনও পর্যন্ত একবারই কিন্তু সংবিধান সংশোধন করা হয়েছে, এটাও পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। আর বর্তমান সংবিধানে তোমরা একটু দেখে রাখবে, 470 প্লাস কিন্তু এখানে ধারা রয়েছে, আর্টিকেল। এখানে কিন্তু পার্ট তোমাদের রয়েছে 25টি পার্ট, যেটা পরীক্ষায় জিজ্ঞাসা করা হবে, এবং শিডিউল তোমাদের বর্তমানে রয়েছে কিন্তু 12টি শিডিউল, আর প্রিয়াম্বেল তোমাদের একটাই আছে। ঠিক আছে, তো এগুলো তোমাদের একটু দেখে নেবে। ঠিক আছে, পরবর্তী আমরা প্রশ্ন দেখব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যেটাকে কিন্তু আমরা আইপিএল হিসাবে চিনি। এটা 2020 সালে খেলা হয়েছিল। এটা কততম ছিল এটাই জিজ্ঞাসা করেছে। এটা কিন্তু 13তম ছিল আমাদের এটা 20-তে। তো তোমাদের কিন্তু দেখে রাখতে হবে এই আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ঠিক আছে, যার অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ বোর্ড হচ্ছে বিসিসিআই, তাই তো? তো বিসিসিআই হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে? মহারাষ্ট্র, মুম্বাইতে অবস্থান করছে বিসিসিআই হেডকোয়ার্টার। তো তোমরা দেখে রাখবে এই যে ফার্স্ট যে এডিশন খেলা হয়েছিল, এটা কত সালে খেলা হয়েছিল? এই আইপিএল কিন্তু খেলা হচ্ছে প্রথম 2008 সালে, এবং লাস্ট হয়েছে আমাদের 2024 সালে। তো 2024 সাল এই জন্য তোমাদের গুরুত্বপূর্ণ। 2024 সালে সবথেকে বেশি মানে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশে? প্রথমে আমাদের দেখে নিতে হবে যে আমাদের কোন টিম আমাদের এখানে চ্যাম্পিয়নটা হচ্ছে, যেটা কিন্তু আমাদেরই কলকাতা নাইট রাইডার্স এখানে কিন্তু তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে আইপিএলে, তাই তো? কাকে হারিয়ে? সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে। ঠিক আছে, আচ্ছা, এইটুকু আমাদের একটু দেখে রাখলেই হবে। আর এখানে একটু একটা জিনিস দেখে রাখবে যে এখানে কিন্তু মোস্ট রান করেছিলেন তিনি কিন্তু বিরাট কোহলি করেছিলেন। তিনি কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স অফ বেঙ্গালুরু থেকে খেলছেন, তাই না? তিনি কিন্তু 741 মোট টোটাল যে রান করেছিলেন। আর সুনীল নারিন, যিনি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে, তিনি কিন্তু মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ছিলেন। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। আর সব থেকে বেশি উইকেট নিয়েছে কে, এটাও মনে রাখবে, যেটা কিন্তু হার্ষেল প্যাটেল, পাঞ্জাব কিংস থেকে। ঠিক আছে, 24টি প্রায় উইকেট নিয়েছিলেন তিনি। নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব কোন দেশে মানসী চিল্লার মিস ওয়ার্ল্ড 2017
খেতাব জিতেছিলেন। তো 2017 সালে খেতাব জিতেছিলেন কে? চীন। তো এখানে আমাদের যেটা পরীক্ষায় জিজ্ঞাসা করা হবে 2024 সালে যে মিস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়েছিল, মানে মিস ওয়ার্ল্ড জিতেছিলেন যিনি, তিনি কে? ক্রিস্টালিনা, যেটা হচ্ছে তোমাদের হচ্ছে ক্রিস্টালিনা যেটা পিসকোভা, ইনি কিন্তু ক্রেজ রিপাবলিক থেকে কিন্তু জিতছেন 2024 মিস ওয়ার্ল্ড। ঠিক আছে, পরবর্তী আমরা পয়েন্ট দেখব। তার আগে তোমাদের বলে রাখি, এই যে নিকিতা পারওয়াল, এটা মনে রাখবে, ইনি কিন্তু মিস ইন্ডিয়া হয়েছিলেন। ঠিক আছে, 2024 কিন্তু নিকিতা পারওয়াল, এটাও পরীক্ষায় জিজ্ঞাসা করা হলে হতে পারে। আর এটা কততম, এটাও জিজ্ঞাসা করা হবে। এটা কিন্তু 73তম মিস ইন্ডিয়া। ঠিক আছে, খেতাবটা তিনি কিন্তু জিতেছিলেন। এছাড়া তোমরা এটাও মনে রাখবে যে প্রথম ফার্স্ট আমাদের যে ইন্ডিয়ান ওম্যান যে কিন্তু মিস ইউনিভার্স হয়েছিলেন তিনি কে? এটা কিন্তু তোমাদের স্ট্যাটিক জিকের মধ্যে পড়ছে, সেটা কিন্তু সুস্মিতা সেন আমাদের রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, 1994-এ। ওকে, তো চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখি। পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন? অবশ্যই কিন্তু আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন কিন্তু আবিষ্কার করেছিলেন। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ হিসাবে পরিচিত কোনটা? যেটা কিন্তু 1857 সালের যে মহাবিদ্রোহ বা সিপাহী যে রিভল্ট হয়েছিল, সেটাকে কিন্তু বিনায়ক দামোদর সাভারকর তিনি কিন্তু বলেছিলেন যে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে কিন্তু এটা আখ্যায়িত করেছিলেন। ঠিক আছে, এছাড়া জওয়াহরলাল নেহরু বলেছিলেন। তো ফার্স্ট ওয়ার, এটা কিন্তু প্রথম যুদ্ধ আমাদের ইন্ডিপেন্ডেন্সের। তো এগুলো কিন্তু এই সমস্ত ঘটনাগুলো এগুলো সব বলেছিলেন কে? বিনায়ক দামোদর সাভারকর, তিনি কিন্তু বলেছিলেন 1857 সালে মহাবিদ্রোহকে। নেক্সট আমরা পরবর্তী পয়েন্ট দেখব। তার আগে তোমাদের বলে রাখি, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা তোমরা দেখে রাখবে। এই যে সিপাহী বিদ্রোহ হচ্ছে কত সালে? 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হচ্ছে, এখানে কিন্তু বিভিন্ন প্রদেশ থেকে, প্রভিন্সেস থেকে বিভিন্ন নেতারা, লিডাররা, তারা কিন্তু বক্তৃতা দিয়েছিলেন, তারা লিড করেছিলেন। তাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে মঙ্গল পাণ্ডে। তার কারণ হচ্ছে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদই হয়েছিলেন মঙ্গল পাণ্ডে। কোথা থেকে তিনি লড়েছিলেন? তিনি কিন্তু ব্যারাকপুর রেজিমেন্ট থেকে কিন্তু লড়াই করেছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমাদের অবশ্যই আসবে। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে হয়েছিলেন? মঙ্গল পাণ্ডে। আর এখানে তোমরা দেখে রাখবে বিভিন্ন জায়গা থেকে, প্রভিন্স থেকে যে সমস্ত লিডাররা ছিলেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো হচ্ছে, যেমন হচ্ছে নানা সাহেব। নানা সাহেব কোথা থেকে লিড করেছিলেন? কানপুর থেকে। আর ঝাঁসি রানী লক্ষ্মীবাই, তিনি কিন্তু ঝাঁসি থেকে কিন্তু তার লিড করেছিলেন তিনি। ঠিক আছে, আচ্ছা, কুনওয়ার সিং, তিনি কিন্তু বিহার থেকে তিনি কিন্তু লিড করেছিলেন, বিহার থেকে কুনওয়ার সিং। তারপর তোমাদের বেগম হজরত মহল, ইনিও কিন্তু লখনৌ উত্তরপ্রদেশ থেকে কিন্তু তিনি লিড করেছিলেন, তার যে নেতা তিনি ছিলেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা আর গুরুত্বপূর্ণ তোমাদের মনে পড়ছে না এখন আপাতত। আচ্ছা, খান বাহাদুর, এটাও তোমরা একটু মনে রাখবে। ঠিক আছে, এটা কিন্তু বেরেলি থেকে। হ্যাঁ, তো এই সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমরা একটু দেখে রাখবে। নেক্সট আমরা পরবর্তী দেখব 1857 সালের পলাশির যুদ্ধ। সরি 1857 সালে তোমাদের হচ্ছে সিপাহী বিদ্রোহ, যেটা কিন্তু 1757 সালের পলাশির যুদ্ধ হচ্ছে ব্রিটিশদের বিজয়ের পর কোন ঘটনাটি ঘটেছিল সেটা এখানে জিজ্ঞাসা করা হচ্ছে, যেটা হচ্ছে আমাদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের সম্প্রসারণ হয়েছিল এই 1757 সালের পলাশির যুদ্ধের পর। 1757 সালের 23শে জুন এখানে কিন্তু পলাশির যুদ্ধ সংঘটিত হচ্ছে কোন জায়গায়? ওয়েস্ট বেঙ্গলেরই নদিয়া ডিস্ট্রিক্টে পলাশি নামক এক স্থানে কিন্তু হচ্ছে এটা। ঠিক আছে, তো এখানে কার সাথে কার হচ্ছে? এখানে কিন্তু নবাব সিরাজউদ্দৌলার সাথে হচ্ছে, এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে হচ্ছে কিন্তু নবাব সিরাজউদ্দৌলার। এখানে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে ছিলেন রবার্ট ক্লাইভ। ঠিক আছে, আর সিরাজউদ্দৌলা, তার সাথে কিন্তু এই পলাশির যুদ্ধ হচ্ছে। আচ্ছা, পরবর্তী আমরা প্রশ্ন দেখার আগে তোমরা অবশ্যই এই যে টেলিগ্রাম চ্যানেলগুলো রয়েছে, এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে, কারণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং পিডিএফ এবং নোটিফিকেশান সব কিছু তোমরা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে কিন্তু জানতে পারবে। ঠিক আছে, আর ইউটিউবের মাধ্যমে তোমরা শুধুমাত্র ক্লাসগুলোই পাবে। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমরা সকলের সাথে। ঠিক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যদি ভালো লাগে, পরবর্তী ক্লাসগুলো যদি চাও। আর তোমাদের অবশ্যই বলবো, তোমরা যদি পিডিএফটা বাই করতে চাও, নিচের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। এটা 99 পে করে কিন্তু সম্পূর্ণ পিডিএফটা বাই করতে পারবে। এবং আমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকও রয়েছে, যেটা অনেক ছাত্রছাত্রী ইতিমধ্যে 1500 প্লাস কিন্তু ছাত্রছাত্রী কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক কিন্তু ক্রয় করেছে। তো অনেকেই কিন্তু উপকৃত হয়েছে। এখানে নাম্বার অফ কোশ্চেন তোমাদের CHSL 2024, CGL 2024, MTS 2024 এবং জিডি 2024 সমস্ত এক্সামে কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অনেক প্রশ্ন, ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন কিন্তু কমন এসছে। আর তোমাদের কি বলবো, এই যে তোমাদের যে কিছুদিন আগে ALP যে এক্সামটা হয়ে গেল রেলের, এবং RPF SI যে এক্সাম চলছে, সেখানে কিন্তু অনেক কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের এখান থেকে কমন এসেছে। আর রেলের LPতে তো প্রায় 10 থেকে 12টা কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হয়েছে, তার মধ্যে থেকে 8-9টা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের এখান থেকে হুবহু কমন পেয়ে গেছে। ঠিক আছে, তো তোমরা যদি নিতে চাও অবশ্যই তোমরা ডিসক্রিপশানের নাম্বারে যোগাযোগ করবে। ওখানে কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা বেঙ্গলি ভার্সানে তোমরা কিন্তু 51 রুপিসে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, 51 টাকাতে, শুধুমাত্র 51 টাকায় জানুয়ারি থেকে ডিসেম্বর পুরোটা 12 মাসে পাবে। ওকে, পরবর্তী আমরা প্রশ্ন দেখব আমাদের 2018 সালে গ্রিন পিসের একটি নতুন গবেষণা অনুসারে পৃথিবীর সবচেয়ে দূষিত শহর কোনটা? যেটা কিন্তু হরিয়ানা গুরুগ্রাম পড়ছে, তাই তো। তো 2018 দেখে লাভ নেই, আমাদের 2024 দেখতে হবে। 2024-এ এই যে গ্রিন পিসের যে রেকর্ড, সেই অনুযায়ী কিন্তু আমাদের 2024-এ সবথেকে পলিউশন
পলিউশন সব থেকে বেশি হয়ে যাচ্ছে আমাদের নিউ দিল্লিতে, ঠিক আছে। তোমরা জানো এখন বর্তমানের যা পরিস্থিতি, নিউ দিল্লি খুবই খারাপ পজিশনে রয়েছে আমাদের কিন্তু এই সমস্ত ইন্ডেক্সের দিক থেকে, ঠিক আছে। বিভিন্ন ইন্ডেক্সের দিক থেকেই কিন্তু আমাদের এই নিউ দিল্লি কিন্তু খুবই খতরনাক পজিশনে রয়েছে বর্তমানে, ডেঞ্জারাস, ঠিক আছে। কারণ এখানে যা বলা হচ্ছে গবেষণায়, যে প্রতিদিন নাকি ওখানে বাস করা হচ্ছে 50টা সিগারেটের মানে পান করার সমান আর কি, ঠিক আছে, এরকম মানে বলা হচ্ছে আর কি। পলিউশন লেভেল এতটা মানে বেড়ে গেছে ওখানে। তো পরবর্তী আমাদের প্রশ্ন আছে, যেটা নিচের কোনটি অসহযোগ এবং খেলাফত আন্দোলনের ফল ছিল, যেটা কিন্তু শ্রমিক শ্রেণী অনেক শহর এবং ধর্মঘট করেছিল তারা কিন্তু, ঠিক আছে। আর এই যে খেলাফত মুভমেন্ট বা যেটা তোমাদের নন কপারেশন মুভমেন্ট যেটাকে আমরা চিনি, অসহযোগ আন্দোলন, এটাও কিন্তু হচ্ছে 1920-22, ঠিক আছে। আর সেই সময় কিন্তু খেলাফত আন্দোলনও কিন্তু সংগঠিত হচ্ছে। নেক্সট আমরা প্রশ্ন দেখব, কাকে আধুনিক অর্থনৈতিক জনক বলা হয়? অবশ্যই কিন্তু অ্যাডাম স্মিথ, তাই কিন্তু ভারতের আধুনিক অর্থনৈতিক জনক বলা হয়ে থাকে, ঠিক আছে, আধুনিক অর্থনৈতিক জনক। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, কোনটি আফ্রিকান নদী নয়? তো আফ্রিকান নদী নয় কোনটা, যেটা কিন্তু আমাজন কিন্তু আফ্রিকার নয়, এটা কোথাকার? তাহলে এটা কিন্তু সাউথ আমেরিকার কিন্তু আমাজনটা, ঠিক আছে। তো লার্জেস্ট রিভার এটা আমেরিকার। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, কোন প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করছে? অবশ্যই কিন্তু পক প্রণালী, যেটা কিন্তু ভারত এবং শ্রীলঙ্কাকে কিন্তু এখানে পৃথক করে দিচ্ছে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন আছে, ইংলিশ চ্যানেল সাঁতরে পার হওয়া প্রথম মহিলা কে ছিলেন? এটা কিন্তু একজন আমেরিকান ছিলেন। আর তোমরা অবশ্যই মনে রাখবে, আমাদের ভারত থেকে কিন্তু আরতি সাহা ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান, যিনি কিন্তু ইংলিশ চ্যানেল কিন্তু পার হয়েছিলেন, ঠিক আছে। গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা, এটা স্ট্যাটিক জিকের একটা কোশ্চেন, ঠিক আছে। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, বনায়ন, ঠিক আছে, বনায়ন মানে কি? অর্থাৎ বনায়ন মানে কি? বনায়ন মানে হচ্ছে গাছ লাগানো, যত বেশি গাছ লাগানো হবে সেটাকে আমরা বনায়ন বলবো, তাই তো। মানে ধ্বংস হওয়া বনে নতুন করে গাছ লাগানো, সেটাই হচ্ছে আমাদের বনায়ন। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটা ডব্লিউ হিসাবে আমরা চিনে থাকি, এখানে প্রথম ডোমেইনের নাম কি ছিল? যেটা কিন্তু www.symbolic.com, ঠিক আছে। এটা কিন্তু প্রথম এখানকার ডোমেইন ছিল, ঠিক আছে, www। 1960 সালে ভারত পাকিস্তানের সিন্ধু জল চুক্তি, যেটা কিন্তু স্বাক্ষরিত হয়েছিল, এটা কিন্তু কোথায় হয়েছিল? এটা কিন্তু করাচিতে হয়েছিল। তবে এখানে কিন্তু তোমাদের 1960 সালটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ 1960 সালে কিন্তু এই যে ট্রিটি অর্থাৎ এগ্রিমেন্টটা হয়েছিল, এটা কার সাথে হয়েছিল? আমাদের ভারতের প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরুর সাথে, এবং তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন কে? ফিল্ড মার্শাল ছিলেন সেই সময় আর কি, আইয়ুব খান, ঠিক আছে। আইয়ুব খানের সাথে কিন্তু এই আমাদের ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কিন্তু এই 1960 করাচিতে ভারত পাকিস্তানের যেটা সিন্ধু জল চুক্তির, এটা কিন্তু স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব, কোন চীনা প্রযুক্তি কোম্পানির সাথে ট্রাম্প প্রশাসন মার্কিন সরকারি সংস্থাগুলোকে ব্যবসা নিষিদ্ধ করেছে? যেটা কিন্তু হুয়াওয়ে, ঠিক আছে। আর তোমরা অবশ্যই দেখে রাখবে, কারণ কিন্তু তোমাদের এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন কোথাকার? আমেরিকার, ঠিক আছে, ইউএসএ। এটা কিন্তু তোমাদের কারেন্টের টপিক একটা, ঠিক আছে, অবশ্যই এটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও দেওয়া আছে। পরবর্তী আমাদের প্রশ্ন দেখবো আমরা, কোন নবরত্ন কোম্পানিকে জ্যাক স্টল হিসাবে কিন্তু আমরা চিনে থাকি? যেটা কিন্তু স্টিল হিসাবে কিন্তু আমরা চিনে থাকি, যেটা কিন্তু রাষ্ট্রীয় স্টিল নিগম লিমিটেড। এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, ড্যাশ অর্থাৎ দ্রবণ হলো দুই বা ততোধিক পদার্থের সমজাতীয় একটি মিশ্রণ। অবশ্যই দ্রবণ একটা দুই বা তার বেশি সমজাতীয় পদার্থের মিশ্রণকে আমরা দ্রবণ বলে থাকি বা সলিউশন বলে থাকি। পরবর্তী দেখব, 2020 সালের অক্টোবর ভারতের পুরুষ হকি টিমের যে নায়ক ছিলেন, তিনি কে? অধিনায়ক, তিনি কিন্তু হরমনপ্রীত সিং, তোমরা সকলে জানো। আর হরমনপ্রীত সিং, একটু এখান থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা ইনফরমেশন আমরা একটু দেখে নেব, যেটা কিন্তু তোমরা দেখে রাখবে। এই যে হরমনপ্রীত সিং, ইনি কিন্তু কোন খেলার সাথে যুক্ত? এটা কিন্তু এসএসসিতে অবশ্যই জিজ্ঞাসা করবে, যেটা কিন্তু তিনি ফিল্ড হকির সাথে যুক্ত। কিসের? মেন্স ফিল্ড হকির সাথে কিন্তু যুক্ত এই হরমনপ্রীত সিং। ইনি কিন্তু 2020 টোকিও অলিম্পিকে তিনি কিন্তু ব্রোঞ্জ পদক, 2024 তোমরা জানো যেটা কিন্তু ফ্রান্সের প্যারিসে আয়োজিত হয়েছিল প্যারিস অলিম্পিক গেম 2024, এখানেও কিন্তু তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এছাড়া তিনি প্রো লিগে তিনি কিন্তু ব্রোঞ্জ পদক জিতেছিলেন, তারপরে তিনি ওয়ার্ল্ড লিগেও জিতেছিলেন। এছাড়া রিসেন্ট আমরা যদি এই সমস্তগুলো দেখে নিই, যে 2022 সালের কমনওয়েলথ গেমসে বার্মিংহামে যেটা হয়েছিল, সেখানে তিনি সিলভার পদক জিতেছিলেন, ঠিক আছে। আর যদি আমরা গোল্ড পদকের কথা বলি, সেখানে কিন্তু এশিয়ান গেমস 2022 যেটা হয়েছে, কোথায় হয়েছিল? এটা চীনের হংজৌতে হয়েছিল, যেখানে কিন্তু তিনি গোল্ড জিতেছিলেন, ঠিক আছে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এগুলো তোমরা একটু নোট ডাউন করে নিতে পারো। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, COBOL এর ফুল ফর্ম কি? তোমরা জানো এই COBOL এটা কি? এগুলো কিন্তু কম্পিউটারের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেগুলোই হলো তার মধ্যে একটা। তো কোবল কিন্তু এর ফুল ফর্ম হয়ে যাবে কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, মাথায় রাখবে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, নিচের কোনটি উত্তরপ্রদেশের একটি স্মৃতিস্তম্ভ নয়? তো উত্তরপ্রদেশের একটা স্মৃতিস্তম্ভ নয়, যেটা কিন্তু সফদরজং সমাধি, ঠিক আছে, বা স্তম্ভ। তাহলে এটা কোথায় অবস্থান করছে? এটা কিন্তু নিউ দিল্লিতে অবস্থান করছে।
নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব, অক্টোবর 2020 অনুযায়ী ভারতের উপরাষ্ট্রপতি কে রয়েছেন? অবশ্যই কিন্তু সেই সময় ছিলেন ভেঙ্কাইয়া নাইডু ছিলেন, ঠিক আছে। তো উপরাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্ট তোমরা জানো যে 2024 সালে কে রয়েছেন? 2024 সালে ভারতের যে ভাইস প্রেসিডেন্ট রয়েছেন তিনি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফর্মার গভর্নর ছিলেন, তিনি কিন্তু জগদীপ ধনকর, ঠিক আছে। জগদীপ ধনকর বর্তমান কিন্তু উপরাষ্ট্রপতি, এবং এই উপরাষ্ট্রপতি কিন্তু বর্তমানে রাজ্যসভার মেম্বার হয়, তোমরা সকলে সেটা জানো, ঠিক আছে। তো এগুলো একটু দেখে রাখবে, তোমাদের যদি ডাইরেক্ট জিজ্ঞাসা করে রাজ্যসভার যে চেয়ারম্যান কে রয়েছেন বর্তমানে, তিনি কিন্তু এই জগদীপ ধনকরই কিন্তু রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, যেটা কিসের কারণে খাদ্যে বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেটা কিন্তু অণুজীব দ্বারা নষ্ট হওয়া খাওয়ার জন্য বিষক্রিয়া হয়ে থাকে। 1931 সালের মার্চে স্বাক্ষরিত হওয়া গান্ধী আরোইন চুক্তি, এটাকে কি বলা হয়েছিল? এটাকে কিন্তু আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করা হবে বলে এখানে কিন্তু জানানো হয়েছিল। তো তোমরা এখানে একটু দেখে রাখবে যে তিনটে গান্ধীজির সাথে কিন্তু গোলটেবিল বৈঠক হয়েছিল। তো 1930, 31, 32, তাই তো। তো তিনটে হয়েছিল এই 1930, 31, 32। এই 1931 হচ্ছে তার মধ্যে একটা, যেখানে গান্ধীর সাথে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, এবং 1930-এ কিন্তু আইন অমান্য আন্দোলন হয়েছিল, এখানে তোমরা যেটা দেখছো, ঠিক আছে। আর 1932টাও গুরুত্বপূর্ণ, কারণ 1932-এ কিন্তু পুনা চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, ঠিক আছে। তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ সেই হিসাবে। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, কংগ্রেস নেতা রাহুল গান্ধী 2019 সালের লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন যে এলাকা থেকে বা যে কনস্টিটিউয়েন্সি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেই জায়গার নাম কি? সেটা কিন্তু আমেঠি এবং ওয়ানাড। তো তোমাদের অবশ্যই 2024 জিজ্ঞাসা করবে, কারণ লোকসভা ইলেকশন হয়ে গেছে 2024-এ, তাই তো। তো লোকসভা ইলেকশন তো হয়েছে 2024-এ। তো তোমাদের এখান থেকে যে প্রশ্নটা জিজ্ঞাসা করবে সেটা হচ্ছে, রাহুল গান্ধী কিন্তু 2024-এ রায়বেরেলি থেকে আর ওয়ানাড থেকে কিন্তু তিনি দাঁড়িয়েছিলেন, ঠিক আছে। ওয়ানাড আর রায়বেরেলি। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্যই বারাণসী লোকসভা কেন্দ্র থেকে তিনি কিন্তু জিতেছিলেন। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, বিল গেটস যদি তার পথ বেছে নেন তাহলে উইন্ডোজ ওএস কি নামে প্রকাশ করার পরিকল্পনা করা হয়েছিল, যেটা ইন্টারফেস ম্যানেজার পদে, এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, ঠিক আছে। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আর তোমাদের বলে রাখি, এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখবে, কারণ ওখানে জিডির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমাদের এইভাবেই কিন্তু করানো হচ্ছে, যারা জিডির ক্যান্ডিডেট রয়েছে, এবং রেলের কিন্তু গুরুত্বপূর্ণ যে সমস্ত জিকে কোয়েশ্চেন সেখানে কিন্তু টপিক ওয়াইজ করানো হচ্ছে, এবং গুরুত্বপূর্ণ যে তোমাদের ভারতরত্ন, তারপরে তোমাদের নোবেল প্রাইজ, এইভাবে কিন্তু টপিক ওয়াইজ যে ক্লাসগুলো সেগুলো সব কিন্তু এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। এবং রিসেন্ট তোমাদের কিন্তু একটা ক্লাস দেওয়া হয়েছে কারেন্টের টপিক, যেখান থেকে পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসবে, সেটা হচ্ছে তোমাদের কি লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট, যেটা কিন্তু তোমরা 4টে পার্টে তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে, গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট যেগুলো কিন্তু পরীক্ষায় 100% আসবে, ঠিক আছে। আর এগুলো সবই আপডেটেড, অবশ্যই কিন্তু এই ক্লাসটা দেখে নেবে এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল থেকে। কোন ভারী ধাতুর নির্গমন মোকাবেলায় 2013 সালে জাপানের মিনামাটা কনভেনশন যেটা কিন্তু হয়েছিল, এটা কিন্তু পারদ দূষণের ফলে, তোমরা জানো যে মিনামাটা রোগটি হয়ে থাকে পারদ দূষণের ফলে, এটা কিন্তু আমাদের ডব্লিউপি কোশ্চেনে কিন্তু এটা জিজ্ঞাসা করা হয়েছিল। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, প্রাচীনকালে একজন ব্যক্তিকে একটি পণ্যের বিপরীতে ওজন করা হতো, এবং সেই পণ্যের সমতুল্য ওজন দান হিসাবে দেওয়া হতো। এই অভ্যাসকে কি বলা হয়? এটাকে বলা হয় তুল্যভর, ঠিক আছে। মানে বলা হচ্ছে যে প্রাচীনকালে একজন ব্যক্তির হিসাবে তার ওজনের সাপেক্ষে মানে পণ্য বিলি করা হতো আর কি, দান করা হতো, তো সেটাকে বলা হচ্ছে কি তুল্যভর। নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব, নিচের কোনটি ভারতের জাতীয় উদ্যান নয়? যেটা কিন্তু সান্দুর ন্যাশনাল পার্ক, এটা কিন্তু কখনো একটা আমাদের জাতীয় উদ্যান নয়, ঠিক আছে। বর্তমানে 106টা প্রায় তোমাদের ন্যাশনাল পার্ক রয়েছে, ঠিক আছে। তো এগুলো একটু দেখে নেবে, ক্লাস দেওয়া আছে টপিক ওয়াইজ এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, ভারতের পারমাণবিক কর্মসূচির জনক কাকে বলা হয়? অবশ্যই হোমি জাহাঙ্গীর ভাবাকে কিন্তু ভারতের পারমাণবিক গবেষণা কিন্তু কর্মসূচির কিন্তু জনক বলা হয়ে থাকে। নেক্সট পরবর্তী প্রশ্ন আছে, রেক্সিট শব্দটি এটা কিসের সাথে যুক্ত? এটা কিন্তু পিটার আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। এখানে কি বলেছে, রেক্সিট এই শব্দটা, আচ্ছা ব্রেক্সিট শব্দটা কিন্তু তোমাদের আবিষ্কার করেছিলেন কে? এটা কিন্তু পিটার ওয়াইডলিং, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, এন্ডেমিক প্রজাতি হলো সেই প্রজাতি উদ্ভিদ ও প্রাণী যা একটি নির্দিষ্ট এলাকায় পাওয়া যায়, ঠিক আছে। 2019 সালের অ্যান্টি স্যাটেলাইট এস্যাট যেটাকে আমরা চিনি, ঠিক আছে, পরীক্ষা সাফল্যের সাথে ভারতের কোন কোন দেশের সাথে এটা লিগে যোগ দিয়েছে? যেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চায়না। তোমাদের বলে রাখি, এই যে মহাকাশ সম্পর্কিত যে কোয়েশ্চেনগুলো, এগুলো কিন্তু তোমাদের রেলে পরীক্ষায় খুবই দিচ্ছে, তো এগুলো একটু তোমরা দেখে নেবে অবশ্যই। পরবর্তী আমরা দেখব, 2020 সালের অক্টোবর পর্যন্ত ভারতের নিচের কোন শহরে এখনও পর্যন্ত মেট্রো রেল ব্যবস্থা নেই? যেটা কিন্তু পুনেতে তখন ছিল না, তো সেটা কারেন্টের টপিক ছিল।
আর এটাও কিন্তু তোমাদের কারেন্টের টপিক ছিল 2019-এর, তো এগুলো কারেন্টের টপিক ছিল তোমাদের। অবশ্যই ওই জন্য বলবো কারেন্ট অ্যাফেয়ার্স যদি নিতে চাও তো ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে। 51 টাকা দিয়ে সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পেয়ে যাবে 51 টাকাতে। পরবর্তীতে ডিসেম্বর চলে গেলে কিন্তু তোমাদের ওই প্রাইসটা বেড়ে যাবে, ঠিক আছে? ওই জন্য বলবো যারা নিতে ইচ্ছুক অবশ্যই এখনই নিয়ে নেবে। পরবর্তী প্রশ্ন, নেপাল এবং বিহারের যে মিথিলা অঞ্চলটা আছে সেখানে ভারতীয় শিল্পের চর্চা হয়, এটা কোন যে শিল্প? সেটা কিন্তু মধুবনী পেন্টিং। এটা কিন্তু পরীক্ষায় এসএসসিতে অনেকবার জিজ্ঞাসা করা হয় যে এই যে বিহারে বা নেপালে এখানে কোন ধরনের পেন্টিং আমাদের বিখ্যাত, সেটা কিন্তু আমাদের মধুবনী পেন্টিং কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী আমরা প্রশ্নটা দেখব, যেটা সতীশ ধাওয়ান আন্তরিক্ষ যে মহাকাশ কেন্দ্র সেটা কিন্তু শ্রীহরিকোটা, এটা কোথায় অবস্থান করছে? অন্ধ্রপ্রদেশে। তোমাদের বলে রাখি এই যে চন্দ্রয়ান 1, 2, 3 সহ বিভিন্ন যে সমস্ত আমাদের এগুলো তো তোমাদের ক্লাস দেওয়াই আছে। আর এই যে চন্দ্রয়ান 1, 2, 3 সহ বিভিন্ন যে সমস্ত স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয় এগুলো কোথা থেকে করা হয় তোমরা কি জানো? এগুলো সবই কিন্তু সতীশ ধাওয়ান স্পেস সেন্টার শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ থেকে কিন্তু এগুলো সব উৎক্ষেপণ করা হয়ে থাকে, ঠিক আছে? পরবর্তী আমাদের প্রশ্ন আছে, নিম্নোক্তদের মধ্যে কে স্বদেশী আন্দোলনের মাধ্যমে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে জঙ্গি বিরোধিতা করেননি? সেটা কিন্তু গোপাল কৃষ্ণ গোখলে, তিনি কিন্তু ছিলেন না। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, কোন সরকারি সংস্থা ভারতীয় যে সিকিউরিটিজ মার্কেট, তোমরা সকলে জানো যে আমাদের যে স্টক মার্কেটগুলোর কথা বলা হচ্ছে এখানে, কর্মরত সমস্ত কিছুর প্রধান নিয়ন্ত্রক সেটা কে? মানে আমাদের এই স্টক মার্কেটগুলোকে রেগুলেট করে থাকে যে বডি, যে সরকারি যে সংস্থা, তার নাম কি? সেটা কিন্তু হয়ে যাবে আমাদের সেবি, SEBI, যার ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যেটা তৈরি হয়েছিল কত সালে? এটা কিন্তু 1988-এ কিন্তু এটা তৈরি হয়েছিল, ঠিক আছে? আর এখানে কিন্তু তোমাদের এগুলো একটু ভালো করে দেখে রাখবে। আর তোমাদের বলে রাখি এই যে তোমাদের এই NSE, BSE তোমরা সকলে জানো, এই নামগুলো হয়তো তোমরা শুনেছো। আর এখান থেকে তোমাদের আমাদের WEP কোশ্চেনেও কিন্তু এখানে প্রশ্ন ছিল NSE, BSE, ঠিক আছে? এগুলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বোম্বে স্টক এক্সচেঞ্জ, যেগুলো মুম্বাইতে অবস্থান করছে। তো এইগুলো হচ্ছে আমাদের দুটো বডি, ঠিক আছে? এই ধরনের বিভিন্ন বডি আছে, তো সেগুলো সবই আমাদের সেবি আন্ডারে পড়ছে, যেগুলো আমাদের স্টক এক্সচেঞ্জের। আর এখানে তোমরা অবশ্যই একটা কোশ্চেন তোমাদেরকে বলে রাখি, যেটা তোমাদের হোমওয়ার্ক থাকছে, যেটা লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট থেকে কারেন্ট চেয়ারপারসন কে আছে সেবি থেকে, SEBI এর কারেন্ট চেয়ারপারসন কে আছে? যে এই কোশ্চেনে রাইট অ্যান্সার দেবে পরবর্তী ক্লাসে তার যে রাইট অ্যান্সার দেবে, ঠিক আছে, তারটা আমি পিন করে দেবো এবং অবশ্যই তাকে একটা লাইক পেয়ে যাবে আমাদের চ্যানেলের তরফ থেকে, ঠিক আছে? তার কারণ হচ্ছে এই যে চেয়ারপারসন সেবির, তিনি কিন্তু ভারতের প্রথম মহিলা যিনি কিন্তু সেবির চেয়ারপারসন রূপে বর্তমানে তিনি আসীন হয়েছেন, ঠিক আছে? ইনি কিন্তু এখনও পর্যন্ত কোনো মহিলা হয়নি, এই প্রথমবার কিন্তু প্রথম কোনো মহিলা হলো চেয়ারপারসন, অ্যাজ এ চেয়ারপারসন অফ সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ঠিক আছে? তো গুরুত্বপূর্ণ। তো অবশ্যই তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। পরবর্তী 19 নম্বর শিফট নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। আজকের ক্লাসগুলো ভালো লাগলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো চ্যানেলটিকে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং AIR একাডেমি ইউটিউব চ্যানেল। ধন্যবাদ। পরবর্তী ক্লাস নিয়ে আসছি। আর অবশ্যই বলবো AIR একাডেমি চ্যানেলটা ফলো করবে, ওখানে গুরুত্বপূর্ণ টপিক ওয়াইজ ক্লাস কিন্তু তোমরা সকলে পেয়ে যাবে, ঠিক আছে? SSCর জন্য, CGL, CHSL, GD এবং RRB, NTPC গ্রুপ ডি সমস্ত এক্সামের জন্য আশা করছি গ্রুপ ডিরও নোটিফিকেশান তোমাদের ডিসেম্বরের মধ্যেই আর কিছুদিনের মধ্যেই পাবলিশ করে দেবে তোমাদের RRB, ঠিক আছে? আর আমাদের কিন্তু চ্যানেল থেকে তোমরা কিন্তু জিকে সব কিছুই পাচ্ছ। আর SSC GD 2024-এর যে প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, ওটা যদি তোমরা নিতে চাও সেটা কিন্তু তোমরা 50 টাকায় পাবে। আর যদি কেউ না নিতে চাও তাহলে তোমরা ফ্রি ক্লাসও পেয়ে যাচ্ছ AIR একাডেমি ইউটিউব চ্যানেলে, সেখানে কিন্তু করানো হচ্ছে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ।